বং দর্পণ, বিনোদন সবার জন্য। নিয়নের আয়োজনে সোল অন ক্যানভাস শিল্পকলা প্রদর্শনী একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে অনুষ্ঠিত হলো। নিয়নের দ্বিতীয় বর্ষের প্রদর্শনীতে চিত্রকলার পাশাপাশি স্থান পেয়েছে ছাপাই চিত্র, কোলাজ ও ভাস্কর্য। 17 অক্টোবর 2025 উদ্বোধন হলো এই প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী বিরাজ কুমার পাল, শ্রী স্বপন কুমার সাহা এবং শ্রীমতী শুক্লা ভট্টাচার্য। তুলিকা আর্ট অ্যান্ড ক্রাফটের ছাত্রছাত্রীদের নিয়েই নিয়নের এই প্রদর্শনী। 24 অক্টোবর 2025 পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এবার সরাসরি চোখ রাখা যাক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রাক দীপাবলির উজ্জ্বল সন্ধ্যায় উপস্থিত মাননীয় অতিথিবর্গ এবং সদস্যদের জানাই নিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 2025-এর 17 অক্টোবর আনন্দময় সন্ধ্যায় একাডেমি অফ ফাইন আর্টসের প্রদর্শনশালায় আমরা উপস্থিত হয়েছি নিয়নের দ্বিতীয় বার্ষিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে। এই প্রদর্শনীতে শিল্পীর প্রকৃতি ও পরিবেশ, মানব মনের নানান অভিজ্ঞতা, সমাজ ও স্থাপত্যের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন রং ও তুলির দ্বারা। বিভিন্ন বিষয়ের নিবন্ধনে এই প্রদর্শনী বৈশিষ্ট্য। নিয়ন একটি শিল্প বস্তু, কিন্তু নিয়নের কথা বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হয় তুলিকার কথা। তুলিকা একটি শব্দ। গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী শ্রী তপন দত্ত মহাশয়, তিনি আমাদের সকলের মাস্টার মশাই, আমাদের প্রিয় স্যার, তিনি তুলিকা আর্ট অ্যান্ড ক্রাফট স্টাডি সেন্টারের স্রষ্টা। কলেজের শিক্ষা শেষে তিনি স্বপ্ন দেখলেন একটি শিল্পী গোষ্ঠী গড়ে তোলা। এই স্বপ্ন থেকেই গড়ে উঠল তুলিকা আঁকার। তো ছেলে মেয়েদের হাতে রং, কাগজ, পেন্সিল তুলে দিয়ে শিল্পী তৈরির স্বপ্নে আজও এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে সমগ্র। এই স্কুলেরই প্রাক্তনীদের নিয়ে তৈরি হয়েছে নিয়ন। নিয়নের শিল্পীরা জীবন ও জীবিকার টানে আজ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, কিন্তু তারা তাদের স্যারের বাড়ি ফুলবাগানের তুলিকাতে প্রতিদিন রং ও তুলির টানে উপস্থিত হয়। নিজের রং ও তুলির টানে সেখানে উপস্থিত হয় এবং গড়ে তোলে তাদের মনের চিন্তা ভাবনা গুলিকে ক্যানভাসে তৈরি হয় নানান শিল্পকর্ম। এই নিয়নের সুদীর্ঘ সাফল্য কামনা করে আমরা আজকে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছি। অনুষ্ঠান পর্বে আমরা প্রথমে নিয়নের শিল্পীদের সঙ্গে আলাপ করে নেব। প্রথমেই রয়েছে তপন দত্ত মহাশয়, এছাড়া রয়েছে শ্রী সুনীল শর্মা, মৌমিতা ব্যানার্জি, ঐন্দ্রিলা রায়, সোনালী হরি, গ্রেসি দেব, মৃদুলা বিশ্বাস, রোহিণী ঘোষ, পৌলমী গোস্বামী ঘোষ, ঐন্দ্রিলা রানা, শ্রীতমা দাস, রাজেশ তলাপাত্র, রাহুল চ্যাটার্জি, অভিজিৎ ঘোষ এবং সুনন্দা রয়।
আমরা অত্যন্ত গর্বিত যে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মাননীয় চিত্রশিল্পী শ্রী বিরাজ কুমার পাল মহাশয়। এছাড়া রয়েছে স্বনামধন্য চিত্রশিল্পী স্বপন কুমার সাহা মহাশয় এবং মাননীয় শিল্পী শ্রীমতী শুক্লা ভট্টাচার্য মহাশয়। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই প্রদর্শনীকে আলোকিত করবার জন্য আজ উপস্থিত হয়েছে, সেই জন্য নিয়নের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের স্বনামধন্য অতিথিকে সম্মান প্রদানের জন্য মল্লিকা ব্যানার্জি এবং পৌর্ণমী গোস্বামী ঘোষকে তারা থেকে দিয়েছে। আমাদের মাননীয় অতিথিদের কাছে অনুরোধ রাখবো প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন। না সে তো আছি যবে কিনা না ঠিক আছে সবাই জ্বালান তারপরে সবাই একজন জ্বালাবি তিনজন ধরে হ্যাঁ ঠাকুর খেলে এই সুনীলের সাথে তোরা চাপ করে নমস্কার। এই শুভ সন্ধ্যায় সবাইকে নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই প্রাক দীপাবলি মুহূর্তে। আর বিশেষ করে গোপন বাবুকে আমি জানাই আন্তরিক অভিনন্দন। আজকে কয়েকটা শুধু কথা বলি, আর বিশেষ করে যারা শুনলেন যতগুলো স্টুডেন্টসের নাম বলা হলো সবাই কি আছে? তাদের উদ্দেশ্যে বলে কয়েকটা কথা বলি, আর অন্য কিছু না। সেটা হচ্ছে কি, আমরা সবাই বলি কিছু না করার চেয়ে কিছু করা ভালো, কিছু করতেই ভালো। আবার কিছু করতে গেলেও যাই শিখি না কেন সেটা যেন ভালো হয়, তার মধ্যে যেন কোনো ফাঁক ফোকর না থাকে। অর্থাৎ আমি কিছু শিখলাম বলে সেটার মধ্যে গলদ যেন না থাকে। এবং আমি ভালো, আপনারা তোমরা হয়তো সবাই জানো না, তাও বলি আঁকা আঁকা শেখা যেতে পারে কোনো কারোর কাছে। এটা কিন্তু আমরা কিন্তু ছোটবেলা জানতাম না। ছোটবেলা কেন, আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে জানতাম না যে আঁকা শেখা যায় কারোর কাছে বা কোথাও, কলেজ ছাড়া। 71-এ আমি যেটুকু জানি, 71-এ প্রথম একটা আর্ট কলেজ তৈরি হয় হাওড়াতে, আঁকিবুকি নিখিলেশ দাস করেছিলেন। এই তথ্যটুকু আমার কাছে আছে। নিজেই বলছিলেন আর কোথাও স্কুল ছিল না, কিন্তু আঁকার স্কুল আমি 71-এ প্রথম করি। আর 74-এ তার সঙ্গে আমার প্রথম আলাপ হয়। 75 থেকে তারপরে ক্রোনোলজিক্যালি তার সঙ্গে আমার বিরাট ভালো সম্পর্ক ছিল।
ছিল আমৃত্যু ওনার। তো যেটা বলছিলাম, তো সেই যে আঁকা শেখা, এখন তো পাড়ায় পাড়ায় সমস্ত অলিতে গলিতে একটা করে আঁকার স্কুল আছে, কিন্তু সব স্কুল কি ভালো শেখায়? সত্যি একদমই না। আমি সারা ভারতবর্ষ ঘুরি, অলিতে গলিতে ঘুরে দেখেছি, ওদের কাছে কিছু শেখাচ্ছে না, শেখাটাই অনেক ভালো। এটা আমি বিশ্বাস করি, এখনো করি। আর আজকে যে প্রদর্শনী আমি এসেছি, তখন গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র, তো সেখানে তার কাছে অনেক কিছু শেখা যায়, জানা যায়, অনেক কিছু। আমি একটা উদাহরণ দিই। আজ থেকে বছর 15 আগে আমার এক ছাত্র, মানে 8-এর দশকের এক ছাত্রী, তার মেয়ে আঁকা শিখবে, তার জন্য আমাকে কন্ট্যাক্ট করেছে। আমি তার বাড়িতে গেছিলাম। তো আমি বললাম, তুমি এখন কার কাছে শেখো? না, আমি এই মাস্টারের কাছে। তো উনি কোথা থেকে পাস করেছেন? না, উনি গভর্নমেন্ট কলেজ থেকে পাস করেছেন। তো আমি বললাম, দেখি ওনার কিছু ছবি আছে? তাহলে হ্যাঁ আছে। উনি ওই মেয়েটি কতগুলো ছবি আমাকে দেখায়। ছবি দেখে আমাকে বলছে যে এইগুলো স্যারে রাখা। তো আমি বললাম, এইগুলো স্যারে রাখা মানে তোমার কোনগুলো? আমি এইগুলো দেখে ওই এঁকেছি। তো আমি বললাম, মানে এইটাতে কি তোমার স্যার কাজ করেছেন? তো বলছে না। তো আর কি কি আছে স্যার দেখলাম। তোমরা বিশ্বাস করো, আমি বললাম ওনাকে, ওকে, যে এটা যদি গভর্নমেন্ট আর্ট, উনি কি কোন কলেজ করেছেন? না, গভর্নমেন্ট আর্ট কলেজে। তো আমি বললাম একটাই কথা, যদি গভর্নমেন্ট আর্ট কলেজ না, কোনো কলেজেরও স্টুডেন্ট নয়। এবং এইটা আমি প্রমাণ করে দেবো। যদি প্রমাণ করতে না পারি, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমার ছাত্রী প্লাস ওর মা আর কি, মানে যে আমি আর আঁকবো না, আজ থেকে আর আঁকবোই না, আমি তুলি হাতেই নেবো না। এটা হচ্ছে 5 বছর 15 আগের কথা। তো আমি বলি, স্যার আমার কাছে একটা ডকুমেন্টস আছে। কি? একটা কার্ড নিয়ে এসে দেখালো আমাকে। কার্ডটায় লেখা আছে যে নিখিলেশ তার কাছে আঁকা শিখেছি। তখন ওই নিখিলেশ তাকে ফোন করলাম। নিখিলেশ তাকে ফোন করার পরে নিখিলেশ বলে, হ্যাঁ, ও আমার ছাত্র ছিল এক সময়, অনেক দিন আগে, কিন্তু ওকে আমি স্কুল থেকে রাস্টিকেট করে দিয়েছিলাম কতগুলো কারণ, মানে ব্যাড এর জন্য, ক্যারেক্টারের জন্য। তাহলে সে কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজ বলে ভাঙিয়ে খাচ্ছে। অর্থাৎ গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র, আজ থেকে 20 বছর আগের কথা বলছি আমি, এখনকার কথা বলছি না। কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজের কোনো ছাত্রছাত্রীর কাজ দেখতে পেতে গভর্নমেন্ট আর্ট কলেজের কোনো ছাত্রীর কাজ, কি অয়েল, কি ওয়াটার কালার, কিংবা অ্যাপ্লাইড, যে কোনো, এইটা হচ্ছে আমাদের ছিল। এবারে কথা হচ্ছে যে এই যে এখানে যে কাজগুলো আমি দেখছিলাম, অয়েল চাপানো দেখলাম, এগুলো সবাই পারে না, সবাই দেখাতেও পারবে না। ভালো একজন মাস্টারমশাইয়ের কাছে শিক্ষা নেওয়াটাও একটা বিরাট ব্যাপার। এটা সবাই, ওই ভাগ্যটা সবাই পায় না, আমি এটা জানি। আজকে তো নয়, 1979 সাল থেকে আমি এই প্রফেশনেই আছি, 79 থেকে। এই কি বলতো, চোখ বা বোঝার মতো ক্ষমতা হয়েছে। আরেকটা কথা, ছবি আঁকা, এর জন্য কিন্তু কোনো গুরু না হলেও হবে। গুরুমুখী বিদ্যা কোন হলো? নাচ এবং গান, ওটা গুরু ছাড়া হবে না। এমন একটা জিনিস, এটা কিন্তু গুরু ছাড়াও করা যায়, কিন্তু গুরু দরকার আছে। গুরু ছাড়াও সারা পৃথিবীতে প্রচুর আর্টিস্ট আছে, যারা গুরুর কাছে কোনোদিন না গিয়েও তারা কিন্তু ছবি এঁকেছে, ছবি বিক্রি করছে। আমি বিক্রিটাই মূল্যায়ন করছি না, মানে বলছি। অর্থাৎ তারা কিন্তু বহুল সমাদৃত হয়েছেন পেন্টিং এর ক্ষেত্রে। তাই ছিলাম। আর রবীন্দ্রনাথ একটা সুন্দর কথা বলেছিলেন যে আমি দুঃখকে যেমন কোনোদিন মনে স্থান দিই না, সত্যি দেননি, কারণ ওনার মতো তো সারা পৃথিবীতে কোনো কবি সাহিত্যিক বা কোনো মনীষী অত দুঃখ পাননি উনি যা পেয়েছেন। তারপরেও কিন্তু ওই দুঃখে উনি যা কবিতা রচনা করেছেন আর কেউ করতে পারেননি। মন খারাপ হলে ছবি আঁকা ভালো যায় না, এটা আমিও ব্যক্তিগত জীবনে দেখেছি। ওর মন ভালো থাকলে ছবি আঁকা যায়, আর মন খারাপ থাকলে কিন্তু কবিতা লেখা যায়। যারা প্রেমে আঘাত পায় তারা কিন্তু প্রচুর কবিতা লেখে, ছবি আঁকে না। অর্থাৎ ছবি আঁকাটা একটা মন ভালো হওয়া দরকার, এবং মন ভালো পরিবেশ না হলে ছবিও হয় না। মন ভালো না হলে ছবি হবে না, আর মন মানসিকতা ভালো না হলে ভালো ছবিও হবে না। আমি বলি, আগে ছবি আঁকার আগে নিজেকে ভালো হতে হবে, নাহলে কিন্তু ভালো ছবি হবে না। আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন না, যে
আমার ছবিকে ভালো বসলো না বাসলো ওইটা বড় কথা না, আমি আমার মনের জায়গা থেকে এঁকেছি বা এঁকেছি, এইটাই বড় কথা। সেটা হচ্ছে আমার মনে যে অভিপ্রায় সেটা এঁকেছি, নাহলে কি আর ওই 65-68 বছর বয়সের ছবি আঁকতে, ওটাও একটা দিক। আর নন্দন বলেছিলেন তুমি যাই করো, যা যেটুকুই আঁকো একটা ভালো কাগজে করো, যেটুকুই খেলার ছবিও যদি করো একটা ভালো কাগজে করো। তার কারণ ছবিটাকে ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই, অর্থাৎ ছবিটা কোন সময় ভালো হবে এটা আমরা কেউ জানি না। সব ছবি ভালো হবে না, আর সব ছবি হয় না। আমি যদি 10টা ছবি আঁকি তার মধ্যে হয়তো 6টা ছবি ভালো হবে আমার মনের দিক থেকে, কিন্তু আর 4টে ছবি হয় না, তাহলে কি ছবি হলো না? ছবি হলো। তার কারণ ওই একটা ছবি, যখন আমরা ছবি আঁকি একটা ছবি আমরা শেষ করে দিতে বাধ্য হই, কিন্তু শেষ হয় না, কোনো ছবি শেষ হয় না। আমরা একটা সময়কে একটা জায়গাকে ছবিটা শেষ করি। এই যে আমরা বলি গ্রেট আর্টিস্ট বা ওল্ড মাস্টার যে সমস্ত আর্টিস্ট আছেন তাদের ছবি এই কারণের জন্য গ্রেট আর্টিস্ট বা গ্রেট পেন্টিং, সেখানে কোথাও বলতে পারবে না কেউ যে এটা কম্পোজিশনে একটু ভুল আছে, এটা রং হতো, এটা না হলে ভালো হতো, এটা বেশি অতিরিক্ত হচ্ছে ইত্যাদি ইত্যাদি। একটা ছবি যদি দেখে, আমার ছবি দেখে কেউ যদি বলে এইটা না হলেও চলতো, ওইটা না হলেও চলতো, এই জায়গাটা বেশি হয়ে গেছে, তার মানে ছবিটা ভুল আছে, তার মানে ছবিটা ভালো হলো না। কিন্তু আমরা ছবিটাকে শেষ করছি একটা জায়গায় গিয়ে, ছবি শেষ করতেই হয় কোনো একটা জায়গায়, আমরা সবাই তাই করি। একটা গ্রেট আর্টিস্টের ছবি 4 বছর 5 বছর করে কেন লাগতো একটা ছবি শেষ করতে, সেটা আমরা পরে বুঝেছি। এত বছর পরেও আমরা এখন আমি একটা ছবি আঁকি 3-4 ছবি, তাও আমার 1 মাস মিনিমাম লাগে। তো 10 দিন পর একটা ছবি কেন শেষ করি? একটা কথা আছে, আজকে যে ছবিটা তোমার চোখে সবচেয়ে ভালো লাগলো, আমার লক্ষ্য হবে পরের ছবিটাকে এর চেয়ে আরো ভালো করে করা। এর বাইরে কিন্তু আর আমাদের এখন কোনো টার্গেট নেই, গতানুগতিক কোনো ছবি হয় না। কারণ আরেকটা কথা কি, আমাদের প্রত্যেকের ছবি একটা আইডেন্টিটি দরকার, সেই আইডেন্টিটিটা যতক্ষণ না হয় একটা ছবি কিন্তু হয় না। আইডেন্টিটি মানে আমার হাতে লেখা থেকে যে কেউ বলে ওর হাতে লেখা, এই ছবি লেখা যেমন একটা আইডেন্টিটি, ছবির কিন্তু ঠিক আইডেন্টিটি দরকার। ওই আইডেন্টিটিটার জন্য কিন্তু আমাদের কিছু করা, ওইটা যতক্ষণ না হবে আমার ছবি দেখে যে পর্যন্ত হ্যাঁ এটা ওনার ছবি। যে কোনো আর্টিস্টের আজকে বিকাশদার ছবি কবে, যে কোনো ছবি, পিকাসোর ছবি দেখবি, বলতে পারি সেজারের ছবি দেখবি, ভ্যান গগের ছবি দেখবি, মনে মানে বা এদের ছবি দেখলে বুঝতে পারি, রেমব্রান্ডের ছবি দেখি, ভালো রাজা কাকে বলি আমি কি বলে রেমব্রান্ড কেন বলি, তার মানে কি, তাহলে ওইটাই আইডেন্টিটি। আজকে যে কোনো ছবি আইডেন্টিটি আমার দরকার, কিন্তু ওই আইডেন্টিটি এত সহজে আসে না। আর সব মাধ্যম জানা উচিত, সেটা কুয়াশ হোক, টেম্পারা হোক, অ্যাক্রিলিক হোক, অয়েল হোক, আর বা কি বলে যাই হোক না কেন, সমস্ত কিন্তু মাধ্যমটা জানা উচিত। কিন্তু সব কাজ সবসময় হয় না, যে কোনো একটা মাধ্যম নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এবং সেটা করতেই হবে, তার বাইরে কিছু নেই। আমরা অনেক কিছু মাধ্যম জানি, কিন্তু সব মাধ্যমে সবসময় কাজ করি না বা করতে করা সম্ভব হয়ে ওঠে না, অনেক কিছু তার অন্তরায় আছে। আর বেশি কিছু বলছি না, আমাদের ওনারাও আসে বলবেন কিছু, আর বলবো আবারও বলি, ওই নন্দনবাবু কথা শেষ করি। নন্দনবাবু বলতেন যে এটা নন্দনবাবুর কথা না, কিন্তু সেটাকে আমরা খুব আত্মস্থ করি। ওই যে বলেছিলেন কি বলে টাইটান এবং ওকাকুরা, যখন জাপানি শিল্পী ঠাকুরের সময় ইপি হ্যাভেল অনেক কিন্তু গভর্নমেন্ট করে এসেছিলেন 1884 বা 85 এরকম সময়, যে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে যেমন একটা জল খাওয়ার রেওয়াজ আছে, খালি পেটে বা দাঁত ব্রাশ করা, ওটা যদি 365 দিনের আমাদের টার্গেট থাকে বা লক্ষ্য থাকে, টার্গেট তাহলে প্রতিদিন সকালে একটা অন্তত স্কেচ করাটাও আমাদের একটা অভ্যাসের মধ্যেই পড়ে। ওই অভ্যাসটা যদি কারণ থাকে তাহলে বলতে কিছু না কিছু হবেই। মানে মানে কি বলবো, আমাদের অভ্যাস করে যাবে না। তোমাদেরও বলবো, তোমরা সবসময় পারবে না আমি জানি, কিন্তু তবুও যখনই সুযোগ পাবে তখনই বসবে। আমি কিন্তু বলছি কথাগুলো বললাম ব্যক্তিগত কথা নয়, আমি কিন্তু বাড়িতে থাকতে 30 দিনই ছবি আঁকি, 30 দিনই ছবি আঁকি, এমন কোনো দিন নেই বা আঁকি না। এটা করি বলেই বলতে পারলাম জোর করে। সবাই ভাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বলবো ভালো মানুষ হোক, এইটুকু আমার অনুরোধ।
ভালোবাসা বড়দের জানাই প্রণাম। এটা আমাদের সেকেন্ড ইয়ার, এটা সেকেন্ড ইয়ার গ্রুপে চিত্রকলা শো। প্রথম বছর যখন হয় একাডেমিতে, আমি প্রথমে ছিলাম। এখানে আসার কারণ রাকুল বাবু, রাকুল দত্ত মহাশয় এমন একজন করে আপনি বলে, আমি কখনো ওনাকে না বলতে পারি না। সে সবসময় আমি আনন্দিত হই, আনন্দ হই, হই। সুধীর শর্মা আমার ভাইয়ের মতো একজন সমকালীন দিকে ভালো আর্টিস্ট এবং ভালো মানুষ। যখনই বলে আমি বলি সুধীর আমার গাড়িতে থাকলে আমি তোমাদের ওখানে যাবো, আমি দেখবো, তারপরে যা বলার যাই হোক। ও এত একটা ভালো মানুষ। ঠাকুর বাবু এবং সুধীর, আমি যখন যে কোনো প্রোগ্রাম করি এরা কিন্তু সব সময় আমাকে সব রকম সাহায্য করে। সুধীর তো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানে সমস্ত হাত লাগায়, সমস্ত যতক্ষণ না শেষ হয়ে আসে না। ঠাকুর বাবু কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ওখানে থাকে এবং আমাদেরকে উৎসাহিত করে। আমি আগেও এই একাডেমিতে যে অ্যানুয়াল শো হচ্ছে দুবার, তার আগেও আমি অনেকবার ওখানে গেছি, সুধীরের মাধ্যমেই গেছি এবং আমি ওখানে যেতে ভালোবাসি। আমি এদের কাজ দেখছি, বছর পাঁচেক তো হবেই, প্রতি বছরই আমি যাই ওদের যেখানে যেখানে দেখি। কিন্তু গাছের আজকে যেটা দেখলাম গতকালের তুলনায় গাছ অনেক ভালো এবং ভালো একটা মানুষের কাছে তোমরা কাজ শিখছো, তোমরা লাকি। আমরা সত্যি কথা বলছি, যখন ছোট ছিলাম আমি কৃষ্ণনগরের ছেলে, এখন সবাই জানে কলকাতা নাটে জন্মদিন কৃষ্ণনগর। 12 ক্লাস পাস করার পরে আমি প্রথম আর্ট কলেজে যাচ্ছি। তার আগে আমি কখনো কারোর কাছে শিখি শেখা যায় বিড়ালদার মতনই আমিও জানতাম না। আমি আঁকতে পারতাম, সবাই বলতো খুব ভালো ছবিটাকে। কিন্তু যখন আমি ভর্তি হলাম আর্ট কলেজে আমি দেখলাম আমি কিচ্ছু জানতাম, আমি নিজে নিজে যেটা জানতাম সেটাই আঁকতাম। আমার টিচার ছিলেন ঠাকুর ধন্যবাদ অন্বেষ বন্ধু, তাদের কাছে যখন আমি এলাম দেখলাম আমি লাইনটা জানি। আর আপনার তাহলে আমাকে ভর্তি দিলেন কেন? তখন ওরা বলেছিলেন যে তোমার কাজ দেখে আমরা বুঝি লাইন যার আছে সে আর্টিস্ট হবে, তাকে আমরা বানাতে পারবো। যদি কেউ শিখে আসে, সে শিখে যতটা তৈরি হয় নিজের ভেতর থেকে যে জানে সে অনেক ভালো, মানে তাকে তৈরি করা যায়। বিড়ালটা যেটা বললেন যে আর্টিস্ট হচ্ছে, মানে বিড়ালটাও আমার মতো দিয়ে অভিভাবক একটা গ্রামে মানুষ হয়েছেন। আগে দেখেছেন যে আমি জানি না, বিড়ালটাও আমাকে বলেছে যে আমিও জানতাম না। আর্ট কলেজে আসার পরে স্যারদের সুবিধা হয়, শিখে আসে। বেশিরভাগ আর্ট কলেজে আছে যারা আর্ট কলেজে পড়েনি, তারা টিচার, তারা কিন্তু ঠিক গাইড করতে পারে না। মানে যখনই আমরা আর্ট কলেজে কোনো টিচারের কাছে শিখবো, সে আর কিন্তু ভুল শিখবে না, ওদের যেটা শিখবে সেটা ঠিক থেকে শেখাই উচিত আমার মনে হয়। সেই জন্য আমি সবসময় বলি, যদি কেউ ছবি আঁকা শেখে, আমি বলি তোমার টিচার নিয়ে আর্ট কলেজে পড়া, তাহলে তুমি ঠিক জায়গায় যাবে। আর যদি আর্ট কলেজে কখনো না যায়, সে কিন্তু তোমার মনে হবে যে দারুণ ছবি, সেগুলো কিন্তু ছবি না, ক্যালেন্ডার বসে এগিয়ে যাবে, সে সমস্ত কপি করাবে। কপি করে কখনো ভালো ছবি হয় না। সবসময় যেটা তুমি সামনে দেখবে সেটা দিকে আসবে, তারপরে নিজের মতন করে সেটাকে ভাববেন, তখনই সেটা ছবি হবে। আমরা সবাই বলি ছবি আঁকে, ছবি আঁকে। ছবি আঁকা এত সহজ জিনিসটা, আবার এটাই সবচেয়ে সহজ। আমি সবাই দেখবে ছবি আঁকে, ছবি আঁকে এমন কেউ নেই। আমি যখন বলে না আমার ছেলে এখানে হয়েছে ওখানে, সে কিন্তু কপি করে টাঙিয়ে দিয়েছে। ছবি আঁকে, ছবি তখনই হবে যখন সেই ছবির সামনে দাঁড়ালে তাকে চেনা যাবে। অর্থাৎ ছবিতে একটা নিজস্ব আইডেন্টিটি যদি হয়, তখনই সেটা ছবি হবে। আমার ভালো লেগেছে তুলনামূলক ভাবে, এবারে কাজ আরো ভালো হয়েছে। ভবিষ্যতে যদি আমি আসি, নিশ্চয়ই আরো ভালো কাজ দেখবো। সবার মঙ্গল কামনা করি, সবার উজ্জ্বল ভবিষ্যৎ, সার্থক জীবন কামনা করে। সামনে দীপাবলি আসছে, সবাই আলো উৎসবে মেতে পড়ো। আর কি বলবো, ঠিক আছে। সবার প্রথমে জানাই আমি তপন বাবু, ওনার মতন গুরু আপনারা পেয়েছেন, আপনাদের বড় সৌভাগ্য। এই একটা ইনস্টিটিউশন যেখানে গুরু শিষ্য পরম্পরা, কোন স্টুডেন্ট গুরুকে ছেড়ে যায় না, কোনো গুরু শিষ্যদের ছেড়ে যেতে পারে না। এমন একটা ইনস্টিটিউশন পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। এবং আপনারা যেখানে আছেন আমি নিশ্চিত সেখান থেকে আপনারা সঠিক রাস্তা পাবেন এবং সঠিক রাস্তা পেয়েওছেন। আর কি বলবো, আপনারা ভালো থাকুন, এখানেই থাকুন, সবাই পাশে থাকুন। এটা একটা গুরু শিষ্য পরম্পরা, এই বেশিরভাগ কিছু আমার জন্য। অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি সবাইকে ধন্যবাদ।
নমস্কার, আমি রাজেশ। আমি এখানে প্রথমে নিয়ন নিয়ে আমাদের যেই গ্রুপটা সেটাকে নিয়ে বলবো কিছু। আমরা এখানে কিছু আর্টিস্ট রয়েছে, শিল্পীরা রয়েছে যারা কিছু কাজ করছি এবং বিভিন্ন জন বিভিন্ন ভাবনা নিয়ে আমরা কাজটা শুরু করেছি এবং আমরা একাডেমিতে সেই কাজগুলোকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে সেই ছবিগুলো দেখলে। সেই ব্যাপারটা একটু দেখুন, আসুন আর কি আপনারা সবাই নিয়নের এই এক্সিবিশনটাতে। আমাদের আজকে থেকে শুরু হলো, মানে আজকে থেকে 7 দিন চলবে, এটা 25 তারিখ পর্যন্ত আমাদের আছি আমরা। তা আপনারা সবাই আসুন, দেখে যান। এবার আমি বলতে চাই আমি যেখান থেকে আমার এই শিক্ষার যে শুরুটা সেটা বলবো আমাদের স্যারের হাত ধরে। আমি যদিও এই আঁকার ব্যাপারটা মানে শুরু করেছি অনেক পরে, মানে আমার অন্যভাবে স্যারের সাথে চেনা, সেখান থেকে শুরু। কিন্তু তুলিকা আমার কাছে একটা বিশেষ ব্যাপার, মানে এটা আমার সেকেন্ড হোম বলা যেতে পারে। মানে আমরা আঁকা তো আছেই, সঙ্গে আঁকার সঙ্গে আর আশেপাশে যে আমাদের চিন্তা ভাবনা, এগুলো সবকিছুই আমাদের স্যারকে কেন্দ্র করে বা তুলিকাকে কেন্দ্র করে। এবং তুলিকাকে আমরা এতটাই নিজের বলে মনে করি যে মানে বলতে গেলে অনেক ইমোশন, অনেক কিছু এর মধ্যে জড়িয়ে রয়েছে আর কি। প্রত্যেক বছরই যখনই কিছু কাজ হয়, কিছু করার চেষ্টা করি। আসলে আমি বেসিক্যালি অন্য প্রফেশনে আছি, যেটা আমি সেই সময়টা দিতে পারি না। এটা চেষ্টা করেছি, আমি কোলাজ করতে খুব ভালোবাসি। বিভিন্ন মেটেরিয়াল ইউজ করে এটা বোর্ডের মধ্যে করা হয়েছে, কাপড় দিয়ে আউটলাইন করা হয়েছে। ফিশটাকে কাপড় দিয়ে আউটলাইন প্যাটার্ন ইউজ করা হয়েছে, কাপড় এবং কাগজের মিক্স করে আমি জিনিসটাকে রেডি করতে চেষ্টা করেছি। আশা করি আসুন সবাই দেখুন, আমার কাজ নয় সকলের কাজ দেখুন, সকলের কাজ দেখলে ভালো লাগবে এবং সেই আশা নিয়ে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিমূর্তির একটা স্কাল্পচার থেকে এই ছবিটা করা হয়েছে। এটা ক্যানভাসের উপরে চারকোল আর অন্যান্য কিছু কালার ইউজ করে, কালার পেন্সিল ইউজ করে এই কাজটা করা হয়েছে। এটা হ্যান্ডমেড পেপারের উপরে চারকোল আর কিছু কালার পেন্সিল ইউজ করে এই কাজটা করা হয়েছে। হ্যাঁ, এটা কোন একটা ফটোগ্রাফ থেকে এটা করা হয়েছে। এটা একটা মন্দিরেরই মূর্তি, আর মূর্তিটা বেশ ভাঙাচোরা, খুব ভালো অবস্থায় মূর্তিটা ছিল না। সেই অবস্থাতে ওই যেমন মূর্তিটা দেখুন, হাতও কয়েকটা ভাঙা, ওইভাবেই যেমন ছিল ওইভাবে ওরকমই করা হয়েছে। চারকোল ইউজ করা হয়েছে মেনলি, তার সাথে আর কিছু ব্ল্যাক আর হোয়াইট কিছু পেন্সিল ইউজ করা হয়েছে। গৌতম বুদ্ধের মূর্তি, এটাও কিছুটা ভাঙা অবস্থাতেই দেখা গেছে। তো সেই ক্যানভাসের উপর ওই মূর্তিটাকে কালার পেন্সিল ইউজ করে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি ওয়েন্ডিলা জানা, আর এটা আমার ড্রয়িং। আমি নিয়নের প্রথম বছরই করেছি, আমি আগের বছরে কোনো পার্টিসিপেট করিনি। আর আমি এই ড্রয়িং অনেক ছোট বয়স থেকে ঢুকেছি, 2-2.5 বছর থেকে আমি এখানে করি। আর আমি এটা কোলাজ করেছি, কাগজ কেটে কেটে, যেগুলো ম্যাগাজিন থেকে খুঁজে পেস্টিং করে এটা বানিয়েছি। নতুন নতুন জিনিস শেখার, যেটা মানে বাইরে থেকে শেখা যাবে না, ওখানে গিয়ে আলাদাই কিছু শেখার, অনেক কিছু শেখার হয়। পেইন্টিং হয়, পোস্টার কালার হয়, অনেক কিছু নতুন নতুন শিখেছি, এখন আরো শেখা বাকিও আছে।
প্রথম বছর আমার ভালোই লাগছে, নিজের ছবি এখানে টাঙানো আছে, সবার এত বড় বড় পেন্টারদের সাথে আমার ছবি, ভালোই লাগছে অভিজ্ঞতাটা। আশা করি পরের বছরও দিতে পারবো ছবি। কাজগুলো বেসিক্যালি চেইন ট্যাঙ্গেল আর ডুডলের উপরেই করেছি আমি, কিছুটা মধুবনীরও আছে টাচ। পুরো কাজটাই আপনার হচ্ছে মাইক্রন পেন, পেন্সিল কালার, আর কিছুটা আছে আপনার চারকোল পেন্সিল। এই পুরোটার উপরে 3টে মাধ্যম দিয়ে করা। এখানে এখানে কোথাও কোনো অ্যাক্রিলিক বা একটা আছে মধুবনীর উপরে আঁকা, আর 3টে আঁকাই আমার ডুডলের এবং জেন্টাঙ্গেলের উপরে। সেটা এমনি জাস্ট একটা মেন্টাল রিল্যাক্সেশন হয় প্রচন্ড। আর পুরোটাই একটা কি বলবো, একটা মেডিটেশন টেকনিক একটা অ্যাকচুয়ালি, ডুডল এবং জেন্টাঙ্গেল। আমি প্রথমবার এটাতে পার্টিসিপেট করলাম, মানে একাডেমি অফ ফাইন আর্টসে। আগে তুলিকাতে যেটা হয় সেটাতে আমি পার্টিসিপেট করেছি অনেকবার, একাডেমি অফ ফাইন আর্টসে এই প্রথম। এনারা তো এক একজন প্রচন্ড অসাধারণ ভালো আঁকেন, তার সাথে আমার আঁকার কোনো তুলনাই চলে না। কিন্তু সুনীল স্যার আমাকে প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার করে। আমি আঁকা শিখেছি, কিন্তু মধ্যেখানে একদমই বন্ধ হয়ে গিয়েছিল আঁকাটা। স্যারের অনুপ্রেরণায় আবার এটা স্টার্ট হয়েছে, এবং উনি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেন এটা করার জন্য। এবং আমার এটা দেখেও খুব ভালো লাগে, উনি এতভাবে গাইড করেন, সেটার জন্য অনেক কিছু শিখতে পারছি। এখন নতুন নতুন অনেক টেকনিক, এগুলো আমি ওনার কাছ থেকে শিখি। সুনীল শর্মা, আমি আমার ইনস্টিটিউশন আছে এবং আমি এই স্টুডেন্টদের নিয়ে, বড় স্টুডেন্টদের নিয়ে একটা নিয়ন গ্রুপের একটা চালনা করেছি, যাতে এরা আরো ভবিষ্যতে উৎসাহ হয়ে আরো কাজকর্মের দিকে এগোতে পারে, উৎসাহ পেতে পারে। সেই জন্য আমরা এই নিয়ন গ্রুপের মাধ্যমে সবার কাজকে তুলে ধরার চেষ্টা করেছি। আগামীকাল এরা যদি আরো ভালো কাজ করে, আরো নিয়ন গ্রুপের সবার ছাত্রছাত্রীদের মানে উন্নয়নের দিকে একটু যেতে পারে আর কি। আমার এখানে কিছু কাজ আছে, অনেক স্টুডেন্টদের কাজ আছে এবং আমার কাজ আছে। লিনো কাজ আমি করেছি, লিনো কাজ, কালি কলমের কাজ মাধ্যমে আমি দেখিয়েছি। এখানে আরো ক্রিয়েটিভ কিছু কাজ আছে, এক রকমের মোল্ডিং দিয়ে কাজ করা, টিস্যু পেপার দিয়ে কাজ করা, কিছু কাজ করেছে স্টুডেন্টরা, যেটা স্কাল্পচার করেছে টেক্সচারের মাধ্যমে, কিছু কাজ তারা দেখিয়েছে এখানে। এবং আরো বিভিন্ন মিডিয়া এখানে কাজ আছে, যেরকম অয়েল আছে, অ্যাক্রিলিক আছে, পেন ওয়ার্ক আছে, পোস্টার কালার আছে, ওয়াটার কালার আছে। এরকম বিভিন্ন মিডিয়া আমাদের এখানে স্টুডেন্টরা কাজ করেছে, আর যেটা এখানে সবাই দেখছেন আর কি। আমার পেছনে যে কাজগুলো রয়েছে এগুলো মিক্স মিডিয়া, পেন এবং পেন্সিল দিয়ে কাজ করা। খুবই ভালো কাজ আমার পেছনে যেগুলো রয়েছে, এবং আরো সবাই ভালো কাজ করেছে। আমি শ্রীতমা দাস, আমি ছোট থেকে এখানে নাচ শিখছি। তো আমার নিয়নের এটা
প্রথম বছর, আমি আগের বছর পার্টিসিপেট করিনি। এটা হচ্ছে আমার কোলাজ। পাখিটা যতটা জানি নীলকণ্ঠ পাখি বা মাছরাঙা এমন কিছু একটা হতে পারে। পুরোটাই আমি কোলাজেন করেছি পেপার কেটে। আমি ছোট থেকে যেখানে আঁকা শিখেছি, নিজের 2 বছর বয়স থেকে তুলিকা থেকেই আঁকা শিখেছি। তুলিকা থেকেই এত বড় হওয়া, আর যা শিখতে পেরেছি সেটা তুলিকা থেকেই শিখেছি। আমার স্যার আমাকে তৈরি করেছে বলেই আমি এতদূর আসতে পেরেছি। আমি প্রথম পার্টিসিপেট করেছি। আমার তো খুব ভালো অভিজ্ঞতা। এখন প্রথমবার নিয়নে পার্টিসিপেট করছি, ভালো লাগছে। নমস্কার, আমার নাম ঐন্দ্রিলা। আমি তুলিকা আর্ট অ্যান্ড ক্রাফট স্টাডি সেন্টারের ছাত্রী। অনেক ছোটবেলা থেকেই আমি এই আঁকা স্কুলের সঙ্গে যুক্ত। তো তুলিকার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের যারা ছবি আঁকতে ভালোবাসে বা যাদের মধ্যে ইচ্ছে এবং চেষ্টা আছে তাদেরকে তুলে ধরা, তাদেরকে সাহায্য করা। তো সেই চেষ্টা থেকেই আমাদের মধ্যে প্রথমে একটা ভাবনা আসে যে আমরা যদি সমস্ত স্টুডেন্ট, যারা এক্স স্টুডেন্ট বা সিনিয়র স্টুডেন্ট নিয়ে বাইরে একটা এক্সিবিশন করি। সেই থেকেই তুলিকার মাধ্যমে আমাদের প্রথম গ্রুপ এক্সিবিশন হয় গত বছর, অর্থাৎ 2024 সালে নিয়ন গ্রুপটি এস্টাবলিশ হয় এবং প্রথম আমাদের গ্রুপ এক্সিবিশন হয় এই একাডেমি অফ ফাইন আর্টসে। এই বছর নিয়নের দ্বিতীয় এক্সিবিশন হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে 24 তারিখ, অর্থাৎ 24শে অক্টোবর অবধি এটা চলবে। তো যেটা বললাম প্রথমে, আমাদের মূল ধারণা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, পরবর্তী জেনারেশন এবং আমাদের এই জেনারেশন যারা ছবি আঁকতে ভালোবাসে, হয়তো আর্ট কলেজে পড়ার সুযোগ হয়নি বা পড়েওছেন, অথচ আঁকাটাকে প্যাশন এবং ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে চান, তারা যাতে সেই প্ল্যাটফর্মটা পায়, সেই সুযোগটা পায়, সেই ভাবনা থেকে এক্সিবিশন। আমরা সবাই খুব মজা করে ছবি আঁকি, চেষ্টা করি সকলেই, এবং এক্সিবিশনে 6-7 মাস আগে থেকেই সমস্ত প্রিপারেশন, হল বুকিং, ফ্রেমিং কেমন হবে, কে কি ছবি আঁকবে, এই সমস্ত কিছু প্ল্যানিংও শুরু হয়ে যায়। তো এটাই হচ্ছে বলার বক্তব্য যে আমরা প্রত্যেক বছর চেষ্টা করব আরো নতুন নতুন যারা স্টুডেন্ট, যারা সিনিয়র হয়ে যাচ্ছে, যারা হয়তো কাজের চাপে ছবি আঁকাকে পুরো সময় দিতে পারছে না কিন্তু ছবি আঁকতে চায় এবং প্ল্যাটফর্ম চায়, তাদের সঙ্গে মিলিয়ে নিয়নের এক্সিবিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার। ধন্যবাদ। নমস্কার, আমি ঐন্দ্রিলা। পেছনে যে দুটি ছবি রয়েছে সে দুটি আমার এই বছরের আঁকা ছবি, যেটা আমি নিয়নের এক্সিবিশনে দিয়েছি। ছবির টাইটেল হচ্ছে উমা এবং শ্যামা। ছবি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বিষয়বস্তু হচ্ছে মা দুর্গা এবং মা কালী। সেখান থেকে রেফারেন্স নিয়ে আমি আমার মতন করে, নিজের মতন করে ছবি এঁকেছি। আমি যেহেতু আর্ট কলেজে পড়াকালীন অ্যাপ্লাইড আর্টে প্র্যাকটিস করি, মানে অ্যাপ্লাইড আর্টে স্টুডেন্ট ছিলাম, সেই কারণে আমার মধ্যে বরাবরই ইলাস্ট্রেটিভ কিছু ছবি আঁকা বা ইলাস্ট্রেশন করার প্রবণতাটা অনেক বেশি। তো সেইভাবে উমা এবং শ্যামা দুজনকে আমি নিজের মতো উদ্যান করেছি। ছবির বিষয়বস্তু বলা হয়ে গেলে পরে ছবির রঙের ব্যবহারটা হচ্ছে ফ্যাব্রিক এবং অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, এবং ছবিতে আমার পাশে প্রকাশ করতে গিয়ে চশমা, যে দুটো দেখতে পাচ্ছেন যে ঠাকুরের চোখে চশমা ব্যবহার করেছি, সেই চশমার জন্য ব্যবহার করেছি হচ্ছে রেজিন, এবং রেজিনের সঙ্গে কিছু আর্ট কালার মিক্স করে আমি চশমাটা তৈরি করেছি। ছবির বিষয়বস্তুর পেছনে একটা কনসেপ্ট যেটা আমার মনে হয়েছিল করতে করতে বা আমার মাথায় এসেছিল, যে আমরা সাধারণত ট্রেডিশনাল মূর্তি দেখেই ঠাকুর এবং দেবতা মনে করি, কিন্তু আমাদের চারপাশে যে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে বা যারা নারীরা ঘুরে বেড়াচ্ছেন, তাদের সবার মধ্যেই সেই দেবীর স্বরূপ রয়েছে। তো দেবী মানে শুধুমাত্র ঠাকুরের আসনে বসে থাকা, পুজো করা নয়। দেবী মানে আমাদের চারিদিকে থাকা সমস্ত নারী, আমাদের মা হতে পারে, দিদিমা, ঠাকুমা, বোন, পিসি, যে কেউ হতে পারে, তাদের সম্পর্ক আমাদের সঙ্গে যে কোনো রকম হতে পারে, কিন্তু সকলেই সেই সমান রেসপেক্ট বা সেই সমান রেসপেক্টটা ডিজার্ভ করে। সেই থেকেই এই ছবিটা ভাবনা এবং ছবিটা শেষ হয়। ধন্যবাদ।
আমাদের এই নিয়ন অনুষ্ঠানে আপনারা সবাই এসছেন, এই জন্য আমি খুবই খুশি। আপনাদের কাছে বিজয়ার শুভেচ্ছা জানাই। আর আমার বলার কিছুই নেই, আমার যা কিছু বলা রংমতুলিতে, তাই আমি এখানে শেষ করলাম। নিয়নের দ্বিতীয় বর্ষের প্রদর্শনী সোল অন ক্যানভাস আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।